এ কে দাঁড়িয়ে আছে আয়নার সামনে? এ কার প্রতিচ্ছবি পড়ছে আয়নার ওপর? এ কি সত্যি বকুল? বাহ, কি ভারী অপূর্ব মিষ্টি স্নিগ্ধ দেখতে লাগছে তাকে। মাথায় চুলের খোপার সাথে গোঁজা আছে লাল টকটকে গোলাপ আর লাল চেলি। পরনে তার একখানি বেনারসি শাড়ি। ফর্সা কপালে চন্দনের সুন্দর করে কলকা আঁকা। হরিণের মতো টান টান দীঘল আঁখে জুড়ে লেগে আছে যেন মায়া কাজল। গোলাপি ঠোঁট দুটি বুঝি পদ্ম ফুলের পাপড়ির থেকেও নরম। গলায় জুঁই ফুলের মালা। শরীরের কোনো অংশেই খুব একটা বিশেষ স্বর্ণের অলংকার না থাকলেও সে যেন বিনা অলংকারেই মোহময়ী হয়ে উঠেছে। আয়নার দিক থেকে চোখ সরাতেই পারছিল না বকুল। আপনাদের স্কেয়ার অ্যালার্ট অরিজিনালস একটি বড় স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে, আর আপনাদের সমর্থন ছাড়া এটি কখনোই সম্ভব নয়। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, ভালো গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে আপনাদের জন্য রয়েছে আজকের গল্প, সুরজিৎ ঘোষের কাহিনী কালমক্ষিণী। শুনতে থাকুন আজকের গল্প। বকুলের ছোটবেলা থেকেই ছিল সংসার করার স্বপ্ন। আর 5টা অত্যন্ত সাধারণ মেয়ের মতোই সে চেয়েছিল তারও একটি নিজস্ব সংসার হবে। স্বামীর সাথে সুখে শান্তিতে ঘর করবে সে। কিন্তু তার এই সমস্ত স্বপ্ন স্বপ্নই থেকে যায়, বাস্তবে আর তা পূরণ হয় না। বিয়ের রাতে লগ্নভ্রষ্টা হয় বকুল। কিন্তু এই লগ্নভ্রষ্টা মেয়েকে কেই বা মেনে নেবে? তাকে হাজারো রকমের কথা এবং অপবাদ শুনতে হয় এবং শেষে আত্মহত্যা করতে এক প্রকার বাধ্য হয় বকুল। কিন্তু এরপরেই গ্রামের বুকে একাধিক যুবকের মৃত্যু ঘটে এবং সেই সকল নৃশংস মৃতদেহগুলির পাশে রক্ত দিয়ে লেখা থাকে কেবলমাত্র 3টি শব্দ: অপরাধীরা শাস্তি পাবে। এই অপরাধী আসলে কারা? কোন শাস্তি পাওয়ার কথা বলা হয়েছে এখানে? কেই বা দিচ্ছে তাদের শাস্তি? ওই দেখি দেখি আমার শোয়ের মুখখানি একবার দেখি। বিয়ের সাজে সেজে তোকে ঠিক কিরকম মানিয়েছে তা 2 চোখ ভরে একবার দেখি। বাহ, আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। হে ভগবান, এই যে স্বর্গের অপ্সরা। হ্যালো বকুল, তোকে কি সুন্দর দেখতে লাগছে। আয়, তোর বাঁ হাতের কেনি আঙুলটা দেখি, একটু কামড়ে দি দেখি। কিন্তু তা না হলে কিন্তু কারো নজর লেগে যাবে, এই বলে দিলাম। তোর চাপা, তুইও না পারিস বটে। আবার আমাকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা শুরু করলি তো? তুই এরকম বললে কিন্তু আমি বিয়ের পিঁড়িতে বসবো না, এই বলে রাখলাম। শোনো মেয়ের কথা, মনের মধ্যে বিয়ের পিঁড়িতে বসবে বলে আনন্দের বন্যা বইছে, আর এদিকে মুখে আবার ঢং করে বলে কি না সে নাকি বিয়ের পিঁড়িতে বসবে না। বুঝলে হে বকুল রানী, আমি তোমার সমস্ত মনোভাব জানি। তুমি যে বিয়ে করার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছ, সে কথা কি আর আমি জানি না? তোর সেই কোন ছোটবেলা থেকে সংসার করার শখ। পুতুল নিয়ে কত বিয়ে বিয়ে খেলেছিস আমার সাথে। পুতুলের বিয়ে ছাড়, নিজের বিয়ের বেলা বলছিস কিনা তুই বিয়ে করতে চাস না, তাই আবার হয় নাকি? এই চাপা, কি হচ্ছেটা কি রে? এক ঘর লোক রয়েছে বলি, হ্যালো, তোর মুখে কি কিছু আটকায় না নাকি? খবরদার বলছি, আর একটাও কথা কিন্তু বলবি না, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু ভীষণ রেগে যাব তোর উপর। শ্বশুর বাড়ি থেকে অষ্টমঙ্গলায় যখন আসবো তখন কিন্তু একটাও কথা বলবো না তোর সাথে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোকে আর কিচ্ছু বলবো না। তুই চট জলদি এবার সেজে নে দেখি, আমি একবার বাইরেটা ঘুরে আসি। আর শোন, খবরদার বলছি, আমার সাথে কথা বলবি না, এ কথা কিন্তু আর মুখেও আনবি না। জানিস না, এমনিতেই আমার মন ভালো নেই তুই আমাদের ছেড়ে চলে যাবি বলে।
তার ওপর আবার তুই বলছিস কিনা তুই কিনা আমার সাথে কথা বলবি না। আমার কষ্ট হয় না বুঝি? আরে এই চাপা, কি হলো রে? এ কি, তোর চোখে জল কেন? কই দেখি দেখি, তাকা আমার দিকে, তাকা বলছি। এই পাগলি মেয়ে, পাগলি কোথাকার একটা। ওটা তো আমি কথার কথা বললাম। আমি কি তোর সাথে কথা না বলে থাকতে পারবো? সেই কোন ছোটবেলা থেকে আমরা একে অপরের সই বলতো? কত সুখ দুঃখ, কত স্মৃতি জড়িয়ে। এই গ্রামের মাটিতেই তো কত স্মৃতি। গড়ের মাঠে আমরা দুজন মিলে কতবার ঝড়ের রাতে আম কুড়োতে গেছি। পদ্মা দিঘির ঘাটে স্নান করে শালুক ফুল তুলে এনেছি। তোর ছেলে পুতুলের সাথে আমার মেয়ে পুতুলের বিয়ে দিয়েছি। সেই সমস্ত কথা কি আমরা চাইলেও ভুলতে পারবো রে? পাগলি মেয়ে একটা। একদিন বিয়ে হয়ে সকলকেই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, না জানি সে কত দূরে। আসলে মেয়ে হয়ে জন্মালে তাদের যে ভবিতব্য খানিকটা এরকমই লেখা হয়ে যায় রে। তুইও কি আর এই গায়ে থাকবি? হয়তো বছর ঘুরতেই দেখবি তোরও একখানা ভালো ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলবেন খুড়ো মশাই। তুইও কোথায় চলে যাবি। তবে হ্যাঁ শোন চাপা, গ্রামের বারোয়ারি পুজোয় তুইও আসবি আর আমিও আসবো। দুজনে প্রতি বছর অন্তত একবারের জন্য হলেও সেই সময় দেখা হবে, তাই বা কম কি? বকুল কিংবা চাপা আর দুজনের কেউই নিজেদের সামলে রাখতে পারে না। তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। বকুল এবং চাপা সেই ছোট থেকে একসাথে বড় হয়েছে। তারা যেন একে অপরের প্রাণ। এমন কোনো কাজ নেই যা তারা করতে পারত না। যেখানেই বকুল সেখানেই চাপা। গোটা গোমতী গ্রাম তারা যেন দাপিয়ে বেড়াতো। আর আজ সেই বকুলের বিয়ে। বকুলের ছোটবেলাতেই বাবা মারা যায় এক দুরারোগ্য ব্যাধিতে। 1 বছরের মাথায় তার মাও চলে যায়। শোকে তাপে তখন থেকেই বকুলের সবচেয়ে প্রিয় কাছের মানুষ হয়ে দাঁড়ায় প্রায় তারই সমবয়সী পাশের পাড়ার মেয়ে চাপা। বাবা মা মারা যাওয়ার পর বকুলকে মানুষ করে তার কাকা। কাকা তাকে ভীষণ ভালোবাসে, নিজের মেয়ের মতো স্নেহ করে। কিন্তু কাকিমার চক্ষু শুলছে। কাকিমা তাকে এত বছরে কোনো দিনই শান্তি করে দুমুঠো অন্ন মুখে তুলে দেয়নি। বাপ মা মরা মেয়ে হলে যা হয় তাই আর কি। আজ তার কাকিমা বড় শান্তি পাবেন তার গৃহ থেকে বকুল নামক আপদটি বিদায় হওয়ার কারণে। এ কথা মনে মনে ভাবে বকুল। চাপা বকুলের চোখের জল মুছে দিয়ে বাইরে বেরিয়ে গেল। আয়নার দিকে তাকিয়ে বকুল নিজেকে এক ঝলক দেখে, যেন সে নিজেই আর চিনতে পারল না নিজে। এ কে দাঁড়িয়ে আছে আয়নার সামনে? এ কার প্রতিচ্ছবি পড়ছে আয়নার ওপর? এ কি সত্যি বকুল? বাহ, কি ভারী অপূর্ব মিষ্টি স্নিগ্ধ দেখতে লাগছে তাকে। মাথায় চুলের খোপার সাথে গোঁজা আছে লাল টকটকে গোলাপ আর লাল চেলি। পরনে তার একখানি বেনারসি শাড়ি। ফর্সা কপালে চন্দনের সুন্দর করে কলকা আঁকা। হরিণের মতো টান টান দীঘল আঁখি জুড়ে লেগে আছে যেন মায়া কাজল। গোলাপি ঠোঁট দুটি বুঝি পদ্ম ফুলের পাপড়ির থেকেও নরম। গলায় জুঁই ফুলের মালা। শরীরের কোনো অংশেই খুব একটা বিশেষ স্বর্ণের অলংকার না থাকলেও সে যেন বিনা অলংকারেই মোহময়ী হয়ে উঠেছে। আয়নার দিক থেকে চোখ সরাতেই পারছিল না বকুল। হঠাৎ করে এমন সময় বাইরে থেকে কিসের যেন চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেল সে। এই কি হলো বলতো? বাইরে থেকে এত মানুষজনের এমন চিৎকার চেঁচামেচি ভেসে আসছে কেন রে? তবে কি কোনো অঘটন ঘটলো নাকি? মনের ভিতরটা কেমন যেন কু ডাকলো। নিজের মনেই বিড়বিড় করে কথাগুলো বলল সে। কিছু সময় পর বকুল দৌড়ে ঢুকে এলো
ঘরের ভিতরে। চাঁপাকে এরকম অবস্থায় দেখে বকুল তার উদ্দেশ্যে বলল, এই চাপা, কি হলো রে? হঠাৎ করে বাইরে থেকে এত মানুষের চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি কেন? বর কি চলে এসেছে? বকুলের প্রশ্নে হাঁপাতে হাঁপাতে নেতিবাচক ভঙ্গিমায় ডাইনে আর বামে দ্রুত মাথা নাড়ানো চাঁপা তারপর কোনো রকমে সে বলল, না রে, এখনো বর এসে পৌঁছায়নি। বাইরে পাড়ার ছেলেরা তোর কাকাকে এসে কি যেন বলল, তারপর থেকেই মানুষজনের মধ্যে কি সব নিয়ে জানি গুঞ্জন আরম্ভ হয়েছে। তুই এক্ষুনি বাইরে চলে আয়। আমি গোটা বিষয়টা না শুনেই তোর কাছে দৌড়ে এলাম তোকে বলবো বলে। হায় ভগবান, বাবা মরা একটা নিরীহ মেয়ের কপালে তুমি এমন সর্বনাশ লিখেছিলে ঠাকুর। তুমি এত নিষ্ঠুর হতে পারো কি করে? কি করে? সে তো কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, তাহলে তার বরাদ্দে তুমি এতখানি শাস্তি লিখলে কেন? আমার মেয়েটার এবার কি হবে? কে বিয়ে করবে ওকে? ও যে আর খানিক পরেই লগ্ন ভ্রষ্টা হবে, আর লগ্ন ভ্রষ্টা মেয়েকে আমাদের এই পোড়া সমাজ আদেও কি মেনে নেবে? হে ঈশ্বর, কেন তুমি এমনটা করলে? ঘরের বাইরে ছাতনাতলার কাছাকাছি এসে দাঁড়াতেই বকুল দেখল তার কাকা মাটির মধ্যে বসে হাপুস নয়নে কাঁদছে আর চিৎকার করে কথাগুলো বলছে। কাকার বলা প্রতিটা কথা মেয়েটার কানে গরম লোহার শিকের মতন প্রবেশ করতে লাগলো। তার পায়ের তলার মাটি মুহূর্তের মধ্যে থরথর করে কেঁপে উঠল। গোটা বিষয়টা আসলে ঠিক কি ঘটেছে সে কথা বকুল বুঝতে না পারলেও এটুকু বিলক্ষণ বুঝতে পারল যে সাংঘাতিক কোনো একটা অঘটন ঘটেছে। বকুলকে বাইরে বেরিয়ে আসতে দেখে তার কাকিমা রণচণ্ডী মূর্তি ধারণ করে এগিয়ে এসে তার চুলের মুঠি ধরে বাজখাই গলায় চিৎকার করে বলল, অযথা ভগবানকে দোষ দিয়ে কি হবে? সব দোষ হলো এই সর্বনাশী মেয়ের। আমি জানতাম এই বিয়ে নির্বিঘ্নে কিছুতেই কোনো দিনও হবে না, কোনো না কোনো বাধা ঠিক আসবে। এই মেয়ে মহা সর্বনাশী, জন্মের পরেই নিজের বাপ মাকে খেয়েছে, আর এখন আমাদের হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খেতে বসেছে। অলক্ষী মেয়ে কথাকারে, এত মানুষ মরে, তোর মরণ হয় না? বিকৃতভাবে প্রবল মেজাজের সাথে চুলের মুঠি শক্ত করে হাত দিয়ে ধরে বকুলের কাকিমা কাজল কথাগুলো বলল। তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে বকুল। অপরিসীম কষ্টে, নিদারুণ যন্ত্রণায় তার দুই চোখের কোল হতে গড়িয়ে পড়ল টলটলে জলের ফোঁটা। মাটির মধ্যে থেকে দৌড়ে তার কাকা এসে মেয়েটাকে কোনো রকমে ছাড়িয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, কাজল, কি হচ্ছেটা কি? তুমি এইভাবে ওকে মারছো কেন? ও চুলের মুঠি ধরে ওর মৃত্যু কামনা করছো কেন? পারতে যদি নিজের মেয়ের সাথে এমন ঘটনা ঘটতো আজ, সমস্ত দোষটা নিজের মেয়ের ঘাড়ে চাপিয়ে দিতে পারতে। এক্ষেত্রে বকুলের কোনো দোষ নেই। যা ঘটেছে সবটাই হলো নিয়তি, বুঝেছ? বলি আর কতদিন তুমি এইভাবে নিয়তি কিংবা ভাগ্যের কথা বলে বকুলকে আড়াল করবে? আমি তোমাকে বলছি, সব দোষ এই মেয়ের। আসলে এ কোনো সাধারণ মেয়ে নয়, এ হলো সাক্ষাৎ অলক্ষী, অপয়ার ডাকিনী। জন্মের পরই নিজের বাপ মাটাকে খেয়েছে, আর এখন এত ভালো হবু বরটাকেও খেলো। ভেবেছিলাম এতদিনে হয়তো আপদ নামবে ঘাট থেকে, কিন্তু না, তা তো হবার উপায় নেই। আমার পোড়া কপাল, সব দোষ হলো আমার ভাগ্যের। তা না হলে সারা জীবন কখনো এইভাবে একটা উৎকো ঝামেলার বোঝা বইতে হয়?
বলি হ্যাঁ গো, তোমার কি একটু বোধ বুদ্ধি নেই? আর কবে নিজের বুদ্ধি কাজে লাগাবে বলো দেখি? সারা জীবনটাই কি এই অপয়া মেয়ের জন্য কাটিয়ে দেবে? তোমার নিজেরও তো দুখানা মেয়ে রয়েছে। এমন ধিঙ্গি লগ্নভ্রষ্টা মেয়েকে বাড়িতে বসিয়ে রাখলে আমাদের মেয়ের জন্য কি কখনো ভালো সম্বন্ধ আসবে গো? সে কথা ভেবে দেখেছো? কাকিমার বলা শেষের কথাগুলো কান অবধি গিয়ে পৌঁছয় না বকুলের। তার আগেই ও সমস্ত ইন্দ্রিয় শক্তি যেন নিজেদের কাজ করা বন্ধ করে দেয়। এ কি শুনল বকুল? তার হবু বর মারা গিয়েছে। দুই চোখের সামনে সমস্ত দৃশ্য নিমেষের মধ্যেই কেমন যেন অন্ধকার হয়ে গেল। মাথাটা ঘুরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সে। ওঠ মা, ওঠ, চোখের বাতা খুলে একটিবার তাকা। তুই কোনো চিন্তা করিস না মা, তোর মাথার উপর তোর কাকা রয়েছে তো। সেরকম হলে আমি সারা জীবন তোকে আমার নিজের কাছে রেখে দেব। তবুও তো সামান্যতম কোনো ক্ষতি হতে দেব না মা। তুইও তো আমার নিজের মেয়ের মতো। সেই কোন ছোটবেলায় দাদা বৌদি মারা যাবার পর কোলে পিঠে করে তোকে মানুষ করেছি। এই গোটা পৃথিবীটা যদি তোর বিপক্ষে চলে যায়, তাহলেও জেনে রাখবি কেবলমাত্র একটি মানুষ সব সময় তোর পাশে থাকবে, মনে রাখিস। চোখে মুখে ঠান্ডা জলের ছিটে দিতেই ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো বকুলের। চোখের পাতা মেলে তাকাতেই সে দেখল তার কাকার কোলের ওপর মাথা রেখে ও শুয়ে আছে। যে জায়গাটা কিছুক্ষণ আগেই লোকে ভরে উঠেছিল, চারিদিকে জ্বলে উঠেছিল নানান রকমের রং বেরঙের আলো, সমস্ত মানুষের মুখে হাসি লেগেছিল, এখন সেই জায়গাটাই কেমন যেন নিজের রূপ বদলে নিয়েছে। রং বেরঙের আলোগুলো নিভে গিয়েছে, সানাইয়ের শব্দ আর কানে আসছে না। মানুষজন সকলেই নিজেদের মধ্যে চাপা সুরে আলোচনা করছে বকুলকে নিয়ে। তাদের অধিকাংশের মতেই লগ্নভ্রষ্টা মেয়েকে নাকি সমাজের মধ্যে রাখা যাবে না, তাহলে তার কাকাকে এই গ্রামের মানুষেরা এক ঘরে করবে। চোখের জল মুছে কনুইয়ে ভর দিয়ে কোনো রকমে উঠে বসলো বকুল। বকুলের জ্ঞান ফিরে এসছে দেখে তার কাকিমা আবার শুরু করলো। ঢং দেখলে আর বাঁচি না, গা যেন একেবারে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। সৌভাগ্যের ঠেলা একবারে অস্থির। বলি এখনো সময় আছে, আমার কথাখানা একটিবার তুমি ভেবে দেখো, না হলে না বিপদটা কিন্তু আমাদেরই হবে। ওই লগ্নভ্রষ্টা মেয়েকে বাড়িতে বসিয়ে রাখলে না আমাদের মেয়েগুলোর আর কোনো ভালো সম্বন্ধ আসবে না। তাছাড়া এই পাড়ার লোকেরা আমাদের একঘরে করবে, তখন বুঝবে কত ধানে কত চাল। আমার মতে ওই সর্বনাশিনীকে কোনো ভালো আশ্রমে রেখে এসো, কাল ভোরের আলো ফুটলে। ওর আর কখনো বিয়ে হবে না, বাকি জীবনটা এরকম অভিশপ্তময় দশাতেই কাটাতে হবে। আর নিজেকে কিছুতেই সামলে রাখতে পারল না বকুলের কাকা। মারমুখী হয়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল স্ত্রীর দিকে। তারপর পাগলের মতো চিৎকার করে বুক ফাটা কষ্টের সাথে বলল, তুমি কি নিজের মুখটা এবার বন্ধ করবে কাজল? তাহলে আমি কিন্তু তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। আর সেটা যে খুব একটা ভালো বিষয় হবে না, তা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। হতে পারে বকুল আমার নিজের মেয়ে নয়, কিন্তু আমি ওকে আমার নিজের মেয়েদের থেকে কোনো অংশে কম দেখি না। তাই আজ যদি আমার নিজের মেয়ের সাথে এমন কোনো অঘটন ঘটতো, তাহলে আমি পিতা হয়ে যে কাজ করতাম তাই করব। বকুলের সাথে আমি তাই করব। তাতে যদি গোটা গ্রামবাসী আমায় এক ঘরে করে, আমার মেয়েদের ভালো সম্বন্ধ না আসে, না আসুক, তাতে আমার বিন্দু মাত্র যায় আসে না, শুনেছ? তবুও আমি বকুলকে অথই জলে ফেলে দিতে পারবো না, এ কথা জেনে রাখো তুমি। তাহলে তুমি যা ভালো বোঝো তাই করো।
কথাই বলে এই আপদ বালাই নিয়ে ঘর, জন্ম জন্ম জ্বলে মর, সেই হয়েছে আমার দশা। ধীরে ধীরে উঠে বকুল তার নিজের ঘরে এসে দরজাখানা ভিতর থেকে বন্ধ করে দেয়। বাইরে তখন তুমুল ঝগড়া চলছে কাকা আর কাকিমার মধ্যে। বকুল শুনেছে তার হবু বর নাকি বিয়ে করতে আসার পথে রাস্তায় ভয়ানক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে। আয়নার সামনে একটিবার এসে থমকে দাঁড়ালো বকুল। কিছুক্ষণ আগে পর্যন্ত যাকে রূপকথার রাজকন্যা কিংবা স্বর্গের অপ্সরার মতো দেখতে লাগছিল, এখন তাকেই কি বিধ্বস্ত ভয়াবহ দেখতে লাগছে। মাথার চুল উস্কো খুস্কো অবিন্যস্ত, চোখের কাজল লেপটে গিয়েছে, গাল বেয়ে অশ্রু ভেজা জলের সাথে তা গড়িয়ে নেমে এসছে। জুঁই ফুলের মালাটা ছিঁড়ে গিয়ে তার গলার সাথে পেঁচিয়ে রয়েছে। পরনের শাড়িটাও আলুথালু হয়ে গিয়েছে। দু চোখ বন্ধ করে নেয় বকুল। এমন বেনারসি পরা শাড়িতে আর নিজেকে দেখতে পারে না কিছুতেই। ওপরের কড়িবর্গার দিকে সে অবলোক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। বকুল মনস্থির করে ফেলেছে যে আর সে কারোর গলার কাঁটা হয়ে থাকবে না। কেনই বা কেবলমাত্র তার কারণে তার কাকা কাকিমার মধ্যে নিত্যদিন এত অশান্তি হবে? গোটা গ্রামের মানুষের কাছে কেন কাকা ছোট হবে? কেন তাদের এক ঘরে করে দেওয়া হবে? সে যদি জীবিত থাকে তাহলে কখনোই কাকা তাকে বাইরের কোনো আশ্রমে রেখে আসবে না। আর বাড়িতে একজন লগ্নভ্রষ্টা বড় দিদি বসে থাকলে তার ছোট ছোট বোন দুটোর আর বিয়ে হয়তো হবে না। না না, কেবলমাত্র তার একার বেঁচে থাকার জন্য এতগুলো মানুষের এত অসুবিধা কিছুতেই সে হতে দিতে পারে না। কাপড়ের আলনা থেকে একখানি শাড়ি তুলে নিয়ে কড়িবর্গার কাঠের দিকে তা শক্ত করে বেঁধে গলার মধ্যে ফাঁস দিয়ে ঝুলে পড়ল মেয়েটা। তীব্র যন্ত্রণায় মৃগী রোগীর মতো গোটা শরীরটা থরথর করে কেঁপে উঠল প্রথমে। তারপর দু চোখ উল্টে জিভটা কিছুটা বেরিয়ে এলো এবং ঘাড় সম্পূর্ণ একদিকে কাত হয়ে গেল মট শব্দে। প্রাণহীন দেহটা কেবলমাত্র দুলতে লাগলো মৃদু ক্যাঁচ ক্যাঁচ শব্দের সাথে। তুই আমাকে ক্ষমা করে দে মা, আমি তোকে আগলে রাখতে পারলাম না। তুই তোর কাকার উপরে একটু ভরসা করতে পারলি না। আমি তো তোকে বলেছিলাম তোর কোনো ক্ষতি হতে আমি দেব না। আমি জানি তুই কেন এমন কাজ করলি। এই সমাজের ভয়, তোর কাকিমার কথা শুনে তুই এই সিদ্ধান্ত নিলি, তাই তো? আরে আমার বুকটা যে খালি করে দিলি তুই আমাকে ক্ষমা কর মা। আমি তোর হতভাগা অসহায় একজন কাকা। ঘরের দরজা ভেঙে বকুলের কাকা যখন ভিতরে ঢুকে এলো তখন আর কিচ্ছু করার নেই। প্রাণহীন বেনারসি পরা মেয়েটার শরীরটা কেবলমাত্র ঝুলে রয়েছে ওপর থেকে নিচের পানে। এই দৃশ্য দেখে তার কাকা প্রবল কান্নায় ভেঙে পড়ে। বকুলের দুই পা জড়িয়ে ধরে কথাগুলো বলল বকুলের কাকা। স্বামীর চিৎকার শুনে, চেঁচামেচি আর কান্নার শব্দ শুনে বকুলের কাকিমা কাজল তড়িঘড়ি দৌড়ে এলো ঘরের দিকে। আর সে এসে দেখলো এই মর্মান্তিক দৃশ্য। বকুলের কাকিমা ভিতর থেকে কেমন যেন শূন্য হয়ে গেল নিমেষের মধ্যে। যত যাই হোক না কেন, সেও তো একজন মা। তারও তো প্রায় একই বয়সের দুটি মেয়ে রয়েছে। তাই বুকের মধ্যিখানটা কেমন যেন খাঁ খাঁ করে উঠল তার। কাজল মনে মনে ক্ষমা চাইল বকুলের কাছে।
সত্যি তাকে অনেক কথা শুনিয়েছে। সে বেঁচে থাকতে এতটুকু সুখ তাকে দেয়নি। আজ হয়তো তার কারণেই এতটুকু একটা মেয়ে এমন অকালে নিজের প্রাণ শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। কাজলের দিকে তাকিয়ে বকুলের কাকা হাসতে হাসতে বলল, কি হলো? কি হলো গিন্নি? তুমি ওরকম শুকনো মুখে দূরে দাঁড়িয়ে রইলে কেন? এসো, কাছে এসো, কাছে এসে দেখো, তুমি যা চেয়েছিলে বাস্তবে তাই ঘটেছে। তুমি তো আজকেও মৃত্যু কামনা করেছিলে নাকি? কোনোদিন এতটুকু সুখ হতো দাওনি মেয়েটাকে। দেখো দেখো দেখো, বুক ভরা অভিমান নিয়ে আমার মেয়েটা দূরে চলে গিয়েছে চিরতরের মতো। আজ তো তোমার মহা আনন্দের দিন গো। তোমার আর এক ঘরে হওয়ার ভয় নেই, মেয়েদের বিয়ে নিয়ে চিন্তা নেই। তুমি আনন্দ করো, মিষ্টি মুখ করো। এখন এইভাবে দাঁড়িয়ে রইলে কেন? এই খবরদার, খবরদার বলছি, তুমি আমার সামনে দাঁড়িয়ে এই চোখের জলটা ফেলবে না। সেটা আমার একেবারেই সহ্য হবে না। আজ যা ঘটেছে তার বেশিরটার জন্যই তুমি দায়ী, এবং এই গ্রামের কিছু কুসংস্কারী পুনতিরের মানুষ যারা এখনো কিছু বদ্ধ মূল পুরনো ধ্যান ধারণা নিয়ে বেঁচে আছে। তোমরাই দায়ী, তোমরাই দায়ী। কাপড়ের আঁচল মুখে চাপা দিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে গেল বকুলের কাকিমা কাজল। সমগ্র গোমতী গ্রামের আকাশে বাতাসে যেন মিশে গেল একটা বিষাদের সুর। বকুলের বুক ফাটা আর্তনাদ আর মুখে না ফুটে বলা কষ্টের কথা যেন বুঝতে পারল প্রকৃতি। এমন মর্মান্তিক ঘটনায় গোটা চত্বর জুড়ে নেমে এলো একটা নীরবতার ছায়া। চল চল ভাই, এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে, আর বাইরে থাকাটা একেবারেই উচিত হবে না। গোটা গ্রাম জুড়ে কেমন থমথমে নীরবতাপূর্ণ পরিবেশ হয়ে উঠেছে দেখ। ঠিকই বলেছিস রে রজত, সত্যি গোটা গ্রাম জুড়ে এমন শুনশান নীরবতায় পরিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে জানো। এটা কোনো গ্রাম নয় বুঝি, কোনো শ্মশানের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। কোথাকার না কোথাকার কোন একটা বাবা মা মরা অনাথ মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। তার জন্য সকলের কষ্টের একেবারে অন্ত নেই। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস ভাই তুই। আরে তো সঠিক কথা বলিস বলেই তো আমার তোকে ব্যক্তিগতভাবে এত পছন্দ। তুই আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু রে পরিমল, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। পরিমল এবং রজত নামের দুটি ছেলে নেশা করে মদ্যপ অবস্থায় শুনশান গোমতী গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তারা তাদের নিজেদের বাড়ির পথে পা বাড়ালো। এতক্ষণ ধরে আড্ডার থেকে জমিয়ে গল্পগুজব করে মদের রঙিন জলের গ্লাসে চুমুক দিয়ে তারা বাড়ি ফিরছে। হাঁটতে হাঁটতে তারা গোমতী গ্রামের বুড়ো বটতলায় এসে উপস্থিত হতেই থমকে দাঁড়ালো। অন্ধকারের মধ্যে বটগাছের আড়ালে দাঁড়িয়ে আছে কেউ একজন, তবে এত দূর থেকে সঠিকভাবে বোঝা যাচ্ছে না সে আসলে পুরুষ নাকি নারী। চোখের দৃষ্টি সংকুচিত করে ওরা উভয়ই দেখল রাতের অন্ধকারের মধ্যে কিছুটা তফাতে কে যেন দাঁড়িয়ে আছে। রজত এবং পরিমল ওরা দুজনেই বর্তমানে নেশা করে থাকলেও এতটুকু ভুল হচ্ছে না তাদের দেখায়।
সত্যি সামনের দিকে কেউ একজন দাঁড়িয়ে আছে দেখে রজত বলল, হে এ পরিমল, ওটা কেবল দেখি এমন গভীর রাতে বাইরে কি দাঁড়িয়ে আছে ভাবি? এটাই তো আমি বুঝতে পারছি না রে রজত। এই এত রাতে যে কে এইভাবে বাইরে দাঁড়িয়ে আছে সেটাই তো আমি বুঝতে পারছি না রে রজত। এই এত রাতে যে কে ওরকম ভাবে বাইরে দাঁড়িয়ে আছে, দেখে তো কোনো মেয়ে বলেই মনে হচ্ছে। হ্যাঁ, কি বলছিস? এই এত রাতে কোনো মেয়ে মানুষ বাইরে ভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? নিশ্চয়ই তোর চোখের দেখার ভুল হচ্ছে। না না, আমার চোখে দেখা এতটুকু ভুল হচ্ছে না। সত্যি ওই বড় বট গাছের পেছনে কোনো একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা বেশ, ঠিক আছে, চল আমরা তাহলে দুজন মিলে বরং আরেকবার এগিয়ে গিয়ে দেখি। এই কথা বলে রজত এবং পরিমল নামের সেই দুই যুবক টলমল পায়ে এগিয়ে এলো পুরো বটতলার আরো সন্নিকটে। সেখানে এসে উপস্থিত হতেই তারা বিস্ময়ে পুরোপুরি অবাক হয়ে গেল। সত্যি রাতের ঘন কালো অন্ধকার গায়ে মেখে দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা, বা বলা ভালো এক যুবতী নারী। পেছন ফিরে দাঁড়িয়ে থাকার কারণে তার মুখমণ্ডল দেখা না গেলেও যতটুকু তারা দেখল তাতে সেই লাস্যময়ী মহিলা বিবাহের সাজে সজ্জিতা। মাথায় তার লাল রঙের চেলি, গলায় জুঁই ফুলের সাদা মালা, আর সেই হতেই একটা মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসের মধ্যে। পরনে তার টকটকে লাল বেনারসি শাড়ি, মাথার অবিন্যস্ত এলোমেলো চুল অশান্ত সনসনে বাতাসের সাথে বয়ে বেড়াচ্ছে। খুব শীঘ্রই পূর্ণিমা হওয়ার কারণে আকাশের বুক থেকে গোল কাঁসার মতন চন্দ্রদেব স্বমহিমায় ছড়িয়ে দিচ্ছেন তার রূপলি মিহি জ্যোৎস্নার আলো। আর সেই আলো জ্যোৎস্নাতেই যেন ঝলমল করে উঠছে সেই রহস্যময়ী নারীর সর্বাঙ্গ। তার শরীর থেকে ছড়িয়ে পড়ছে একটা ভারী মিষ্টি সুগন্ধ। মাংসাশী ফুল যেমন পতঙ্গকে নিজের প্রতি আকৃষ্ট করে সুগন্ধের দ্বারা, এই নারীও যেন ঠিক সেই পদ্ধতিতেই ওদের দুজনকে টেনে এনেছে দূর থেকে তার কাছাকাছি। রজত পরিমলের সাথে দৃষ্টি বিনিময় করল। বর্তমানে তাদের দুজনের চোখে এখন হিংস্র নেকড়ের চেয়েও সাংঘাতিক ক্ষুরোধার দৃষ্টি বিদ্যমান। শাবদ প্রাণীরা যেমন রক্তের আশায় লোলুপ হয়ে ওঠে, ঠিক সেই রকমই কামনার আশায় দুশ্চরিত্র লম্পট ওই দুই যুবকের চোখ চিকচিক করে উঠল। একটা বিকৃত দেঁতো জঘন্য হাসি হেসে কদর্য ভাষায় পরিমল বলল, কি সুন্দরী, এই গভীর রাতের মধ্যে এরকম বাইরে দাঁড়িয়ে আছো কার আশায়? প্রিয়তমার বিরহে যে চোখে দেখা যায় না। প্রাণ সখা কি তোমায় একলা ফেলে চলে গেছে নাকি রে? তবে তুমি আমাদের কাছে আসতে পারো, আমরা তোমায় আপন করে নেব। তোমার কোনো কিছুর অভাব থাকবে না। আমাদের প্রচুর অর্থ রয়েছে। তোমায় এত অর্থ প্রদান করব, জীবনে আর কখনো অভাব অনটন কি জিনিস তা বুঝতে পারবে না। পরিমলের কথা থামতেই তার কথায় তালে তাল মিলিয়ে রজত এবার বলে উঠল, হ্যাঁ, পরিমল একেবারে ঠিক বলেছে। সত্যি আমাদের ধন সম্পত্তির বিন্দুমাত্র কোনো অভাব নেই। আজ রাতে আমরা যদি তোমায় ভোগ করতে পারি,
তাহলে তুমি বিনিময়ে পাবে অনেক অনেক অর্থ। তোমার জীবনে আর দুঃখ কষ্ট বলে কিচ্ছুটি থাকবে না। তুমি যদি এই গ্রামের মেয়ে হয়ে থাকো তাহলে নিশ্চয় জানো আমাদের প্রতিপত্তির ব্যাপারে সমস্ত কিছু। আর যদি এই গ্রামের মেয়ে নাও হও তাহলে যে কাউকে জিজ্ঞাসা করে দেখতে পারো আমরা কতটা ধনী। তোমার রূপের জাদুতে আমরা মুগ্ধ হয়েছি। হে রমণী, এবার তোমার নিজের মুখখানি একটিবার দেখাও, একটিবার। আমিও তোমাকে কথা দিচ্ছি, আমাদের আজকের এই রাতের ঘটনা কেউ জানতে পারবে না, কেউ না, এমনকি কাকপক্ষীতেও টের পাবে না। রজতের কথা শুনে রমণী এবার খিলখিল করে একটা অদ্ভুত তীক্ষ্ণ হাসি হেসে উঠল, আর সেই হাসির শব্দ ছড়িয়ে পড়ল সমগ্র গোমতী গ্রামের বুকে। গভীর রাতে যাবতীয় নীরবতা খান খান করে দিল সেই ধারালো হাসির শব্দে। লাস্যময় রমণীর এই রূপ, খিলখিলে অট্টহাসি যেন ধ্বনি প্রতিধ্বনিত হয়ে পুনরায় ফিরে আসতে লাগলো বারবার তারই দিকে। হঠাৎ করে এমনভাবে ওই নারীকে হাসতে দেখে রজত এবং পরিমল তারা দুজনেই রীতিমতো বেশ ঘাবড়ে গেল। রজতের প্রস্তাবে হাসতে হাসতে সেই রমণী এবার ঘাড় ঘুরিয়ে তাকালো তাদের দিকে, আর তাকাতেই ওরা যে নারীর মুখ দেখতে পেল তাতে নেশার ঘোর সম্পূর্ণভাবে কেটে গেল তিলেকে। নিজেদের চোখে নিজেরাই যেন বিশ্বাস করতে পারল না ওরা। পরিমল একটা শুকনো ঢোক গিলে কাটা কাটা ভাবে বহু কষ্টের সাথে বলল, না না না, এ কিছুতেই হতে পারে না। আমরা নিশ্চয়ই চোখে ভুল দেখছি। আমরা যা দেখছি তা কখনোই বাস্তব হতে পারে না। সেই রমণী এতক্ষণে নিজের মুখ পেছন পানে ঘুরিয়ে দেখালে পরিমল এবং রজত যা দেখল তা সত্যি অবিশ্বাস্য এক ব্যাপার। সদ্য তাদের গ্রামে যে মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মারা গিয়েছে, অর্থাৎ বকুল, সেই এখন বর্তমানে সশরীরে উপস্থিত রয়েছে তাদের থেকে মাত্র কিছুটা তফাতে। আবার একবার খল খল করে হেসে উঠল বকুল। মেয়েটার মাথার চুলগুলো অদ্ভুতভাবে নেমে এসছে তার মুখমণ্ডলের ওপর। দুই চোখের মণি ভীষণ রকমের উজ্জ্বল। জীবিত কোনো প্রাণীর চোখের দৃষ্টি আদেও এরূপ প্রখর এবং উজ্জ্বল হতে পারে না কিছুতেই। তার দুই চোখের মণি থেকে যেন বেরিয়ে আসে একটা নীলচে সাদা আলোর আভা। বকুলের মাথাটা অস্বাভাবিক রকমের বাম দিকে কাত করা। চাঁদের ঝলমলে রূপুলি জ্যোৎস্না আলোয় ওরা পরিষ্কার দেখল মেয়েটার গলার মধ্যে একটা মোটা কালশিটের দাগ হয়েছে। দাগটা যে আসলে ঠিক কিসের সেটা বুঝতে খুব একটা বেগ পেতে হয় না। গলার মধ্যে ওই মোটা দাগখানা জানান দিচ্ছে ফাঁস দিয়ে আত্মহত্যা করার প্রমাণ। তবে সবচেয়ে আশ্চর্যের জিনিসটা হলো বকুলের ঠোঁটের বঙ্কিম হাসি। কি অদ্ভুত ধারালো সেই হাসি। বকুল কিছুটা এগিয়ে এলো তাদের দিকে, তবে পায়ে হেঁটে নয়, যেন বাতাসের সাথে ভর করে ভাসমান অবস্থায় সে সামনের দিকে ধেয়ে এলো। রজত এবং পরিমলের অবস্থা ততক্ষণে হয়ে উঠেছে শোচনীয়। তাদের আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড়। সমগ্র শরীর তাদের ঘেমে উঠেছে। কোনো রকমে কম্পমান হাতে কপালের ঘাম মুছল রজত। সে উপলব্ধি করতে পারল তার বুকের বাম দিকটা বর্তমানে ধরাস ধরাস করে লাফাতে শুরু করেছে। হৃৎপিণ্ডটা বুঝি ফেটেই যাবে কিছুক্ষণ এভাবে চলতে থাকলে। কোনো রকমে সে চড়ানো গলায় বলল, না, তুই আর একদম আমাদের কাছে এগোবি না, একদম না।
আমাদের আমাদের মারিস না বকুল, আমাদের মারিস না। আমাদের তুই ক্ষমা করে দে। আমরা না বুঝে ওই সমস্ত কথাগুলো তোকে বলে ফেলেছি। তুই আমাদের মারিস না। রজতের কথা শুনে আবার খলখল করে হেসে উঠল বকুলের বিদেহী আত্মা। তারপর সাপের মতন হেসে সুরে বলল, ক্ষমা? তোদের কোনো ক্ষমা নেই। কি মনে করিস তোরা? নারী মানে কেবলই ভোগ্য বস্তু, তাই না? যে কোনো নারীকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অতি সহজেই ভোগ করা যায়, আর বিনিময়ে তাদের কিছু অর্থ দিয়ে দিলেই সমস্ত দায়ভার আর দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এই তোদের মতন কিছু নরপিশাচের জন্য আমাদের মেয়ে জাতিরা কলঙ্কিত হয়। যে অপরাধ তোরা করেছিস সেই অপরাধের শাস্তি তোরা পাবি। আমার হাত থেকে তোদের মুক্তি নেই। আমি যখন মরেছি তোরাও মরবি। আরে এই পরিমল, এমন হাঁ করে কি দেখছিস? বুঝতে পারছিস না আমাদের এখন শিওরের সমন উপস্থিত হয়েছে? বোকার মতো এখানে দাঁড়িয়ে থাকলে বেঘরে প্রাণটা যাবে এই অশরীরী আত্মার কবলে পড়ে। চল চল, তাড়াতাড়ি আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। যদি প্রাণ বাঁচাতে চাস তাহলে ঊর্ধ্বর সাথে দৌড় লাগা। রজতের কথা শুনে মনের মধ্যে কিছুটা বল পেল পরিমল। সে আর রজত এবার কোনো দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে আরম্ভ করল। কিন্তু তারা কেউই জানে না যে এই কাজ নিতান্তই মূর্খামি ছাড়া আর অন্য কিচ্ছু নয়। একজন বিদেহী অশরীরী আত্মার হাত থেকে মুক্তি পাওয়া একেবারেই সহজ কথা নয়। যেই দুই ব্যক্তি মাত্র কিছুক্ষণ আগে সিংহের ন্যায় বীর দর্পের সাথে রাতের অন্ধকারে এক যুবতী নারীকে একলা পেয়ে তাকে ভোগ করার কথা বলছিল, তাদের অন্তরে কামনার তরঙ্গ দেখা দিয়েছিল, তারাই এখন প্রাণ বাঁচানোর তাগিদে এরকম ভাবে পলায়ন করার চেষ্টা করছে দেখে ভারী হাসি পেল বকুলের। শিকারীরা নিজেই এবার শিকারীতে পরিণত হতে চলেছে। বকুল হাসতে হাসতে ঘূর্ণিঝড়ের মতন দ্রুত বেগে দৌড়ে এলো তাদের দিকে। এরপর আর কি, বকুলের অতৃপ্ত আত্মা প্রবল আক্রোশে সাথে হিংস্র বাঘিনীর ন্যায় ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর। রজত এবং পরিমলের তীব্র মরণ চিৎকার ছড়িয়ে পড়ল সমগ্র গোমতী গ্রামের নৈশ আকাশে বাতাসে। হায় ভগবান, এ কি অঘটন ঘটলো বলো দেখি। একসাথে আমাদের গ্রামের এমন দুজন তরতাজা ছেলে দুটোকে মারলো কে? উফ, কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই কাজ কি আদৌ কোনো মানুষের নাকি হিংস্র জন্তুর? কিন্তু আমাদের এখানে এরকম মাংসাশী পশু এলো কোথা থেকে? না গো না, এই কাজ কোনো মানুষ কিংবা পশুর নয়। এই কাজ এক অশরীরী বিদেহী আত্মার। এইসব তুমি কি বলছো গো দিদি? বিদেহী আত্মা মানে? আরে আমাদের গ্রামে কাল রাতের বেলায় বকুলের আত্মা এসেছিল, আর সেই তো এই ঘটনা ঘটিয়েছে। এই গ্রামের বহু মানুষ কাল গভীর রাতে একটা মেয়ের হাসির শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে দেখেছে লাল বেনারসি শাড়ি পরা একটা অল্প বয়সী যুবতী মেয়ে গ্রামের বিভিন্ন প্রান্তে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছিল। কেউ কেউ বকুলকে অমন অশরীরী অবস্থায় দেখে তৎক্ষণাৎ জ্ঞান হারায়। এই ঘটনা সে ছাড়া আর কারোর পক্ষে ঘটানো সম্ভব নয়। এসব তুমি কি বলছো গো দিদি? তোমার কথা শুনে ভয়ে যে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হায় ভগবান, শেষে কিনা আমাদের গ্রামে এক বিদেহী আত্মার উপদ্রব শুরু হলো। সে যদি প্রতি রাতে এরকম ভাবে গ্রামের মধ্যে থেকে মানুষ হত্যা করতে শুরু করে, তাহলে তো স্বামী সন্তান নিয়ে গ্রামে বসবাস করাটাই দুর্দায় হয়ে যাবে গো। তা যা বলেছ,
আজ রাতে না জানি বকুলের আত্মা কাকে নিজের শিকার হিসাবে পরিণত করে। সেই জন্যই তো সকলে বলা বলি করছে সন্ধে নামার পর থেকে নাকি কেউ আর বাড়ির বাইরে পা রাখবে না। গ্রামের সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাবে। সকলে যে যার বাড়িতে দরজা জানলা বন্ধ করে নিজেদের গৃহবন্দী করবে প্রাণ বাঁচানোর জন্য, বুঝলে? পরের দিন ভোরের আলো ফুটলে গোমতী গ্রামের মানুষ এসে দেখল তাদের গ্রামের বুড়ো বটপাড়া থেকে কিছুটা দূরে দুটি যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। সেই দুইজন যুবক হলো যথাক্রমে পরিমল এবং রজত। তবে তাদের মৃতদেহের অবস্থা এতটাই ভয়ানক, সেই দৃশ্য দেখে সকলের হাত পা যেন সিঁধিয়ে যেতে লাগলো। বমি করতে ইচ্ছে হলো হড়হড় করে। দুটো আস্ত পুরুষের দেহ নিয়ে যেন ছিনিমিনি খেলেছে বকুলের অতৃপ্ত আত্মারা। তাদের ধর থেকে মুন্ডু দুটি আলাদা করে দেওয়া হয়েছে। সমগ্র দেহ রক্তাক্ত এবং বিভিন্ন অংশে ধারালো নখের ক্ষত চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হলো মৃতদেহ দুটির পাশে রক্ত দিয়ে লেখা আছে 3টি শব্দ, যথাক্রমে অপরাধীরা শাস্তি পাবে। তবে এই কথা কেন লেখা হয়েছে তার অর্থ গ্রামের কোনো মানুষই বুঝতে পারল না। পরিমল এবং রজতের পরিবারের মানুষেরা কান্নায় ভেঙে পড়ল। দেহ দুটির সৎকারের ব্যবস্থা করা হলো অবিলম্বে। সমগ্র গ্রাম জুড়ে ঘনিয়ে এলো শোকের কালো ছায়া এবং তার সাথে এক ভয়ানক হাড় হিম করা আতঙ্ক। মানুষের মধ্যে মৃদু গুঞ্জন ছড়িয়ে পড়ল বকুলকে নিয়ে। স্বাভাবিকভাবেই প্রকৃতির নিয়মে একসময় দিনের সবটুকু আলো ফুরিয়ে নেমে এলো সন্ধ্যের অন্ধকার, আর সন্ধ্যের অন্ধকার নামতেই যে যার মতন ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিল ভালোভাবে। কাকিমা কেমন আছো? সন্ধ্যাবেলায় বাড়ির পেছনের পুকুর ঘাট থেকে বাসনপত্র ধুইয়ে ঘরের দিকে এগিয়ে আসছিল কাজল। আশঙ্কা পাশের কলা বাগান থেকে কে যেন বলে উঠল কথাগুলো। চকিতে কাজল থমকে দাঁড়ালো এবং পাশের কলা বাগানের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। গোটা কলা বাগান যেন সন্ধ্যের কালো ফিনফিনে মায়াবী কাপড় জড়িয়ে ধরেছে নিজেদের শরীরে। শীতল বাতাসে কলা গাছের পাতাগুলো দুলে উঠছে বারবার। কাজল বাসনপত্র নিয়ে বেশ কিছুক্ষণ সেখানে থমকে দাঁড়িয়ে পুনরায় আবার হাঁটতে শুরু করল। সত্যি তার মনটা আজকাল বড় চঞ্চল হয়ে রয়েছে, আর সেই কারণেই তো সে এইরকম ভুল শুনছে। গ্রামের মানুষেরা নাকি বলছে বকুলের আত্মা মুক্তি পায়নি, সে পুনরায় ফিরে এসেছে। বকুলের আত্মা নাকি রতন আর পরিমলকে হত্যা করেছে। তবে এই সমস্ত কথা কাজল বিশ্বাস করে না একেবারেই। যত সব আজগুবি কথাবার্তা। তাদের পরিবারের বদনাম রটানোর জন্য এই সমস্ত কিছু বলছে সকলে। তবে কাজলও ছেড়ে দেওয়ার মেয়ে নয়, আর যদি কেউ বলে যে বকুলের আত্মা ফিরে এসেছে, সে তাহলে কোমর বেঁধে তাদের সাথে ঝগড়া করবে বলেই মনস্থির করেছে। হাঁটতে হাঁটতে কাজল কলাবাগান পেরিয়ে প্রায় ঘরের মধ্যে প্রবেশ করতেই যাবে, হঠাৎ করে পেছন থেকে কে যেন আবার হিস হিসে গলায় বলে উঠল, কি হলো কাকিমা? কোনো উত্তর না দিয়েই চলে গেলে যে? ও আমাকে দেখতে পাওনি বুঝি? এবার ঠিক দেখতে পাবে। কাজল ভাবল কেউ তার সাথে হয়তো হেয়ালি করছে। এই ভেবে সে ধমকের সাথে পেছনে ফিরে তাকাতেই তার হাত থেকে বাসনগুলো খসে পড়ল মেঝেতে। তার দুই পায়ের হাঁটু ধর ধর করে কাঁপতে শুরু করলো। একটা আর্তনাদ বেরিয়ে এলো বুক থেকে। একে বকুল, তুই এলি কোথা থেকে? তার মানে গ্রামের লোকেরা ঠিকই বলেছিল, তুই মুক্তি পাসনি? আমি ভেবেছিলাম ওরা আমাদের পরিবারের উপর মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তোর নামে এরকম সব বলছে। ও মা, বকুল, আমাকে আমাকে ছেড়ে দে মা, আমাকে তুই মারিস না। আমাকে মারলে তোর কাকার কি হবে?
আমার দুটো ছোট ছোট মেয়ে রয়েছে, অন্তত তাদের কথা ভেবে কি আমাকে ক্ষমা ঘেন্না কর। আমি মুক্তি পাইনি, মুক্তি পাবো কি করে? বুকের মধ্যে যে বড় কষ্ট হয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছি যে, যতক্ষণ না আমি সমস্ত অপরাধীদের বিনাশ করতে পারবো ততক্ষণ আমি কিছুতেই মুক্তি পাবো না। তবে তুমি চিন্তা করো না, তোমাকে আমি মারবো না, তোমার বিন্দুমাত্র কোনো ক্ষতি আমি করব না। তার একটাই কারণ, মা হারা হবার কষ্ট কি তা আমি ভালো করেই জানি। তাই আমার বোনেদের আমি কোনোভাবেই মা হারা করতে চাই না। কিন্তু কাকিমা, তুমি নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখো তো, তুমি আমার সাথে যে অন্যায়, অত্যাচার, অবিচার করেছো তা কখনো করতে পারবে নিজের মেয়েদের সাথে? আমিও তো তোমার মেয়ের মতনই ছিলাম, কোনোদিন তো কখনো বসে তো খাইনি। সারাদিন তোমার বাড়িতে কত কাজ করেছি, বাসন ধুয়েছি, কাপড় কেচেছি, মাঠে গিয়েছি, কাকার সাথে চাষও করেছি, বোনেদের দেখাশোনা করেছি। তারপরও তুমি আমাকে দুমুঠো ভাত খেতে দিতে না শান্তি করে, গোয়াল ঘরে শুতে দিতে। আমি চাইলেই এসবের বদলা নিতে পারতাম, কিন্তু নিলাম না, শুধুমাত্র বোনেদের মুখ চেয়ে। এত দূর অবধি বলে বকুল মিশিয়ে গেল অন্ধকারের সাথে। থরথর করে কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে কাজল মাটির ওপর লুটিয়ে পড়ল। সেদিন ছিল পূর্ণিমা রাত, আর তুমি ছিলে পাশে বসে। মহা আনন্দে গুনগুন করে গাইতে গাইতে গ্রামের প্রধান রাস্তা ধরে ক্রমশ ভেতরের দিকে এগিয়ে আসছিল ভুবন। সেই কদিন গ্রামে ছিল না, তাই গ্রামের হালচাল কোনো খবরই এখন তার কাছে নেই। শহরের একটা কাজে সে গিয়েছিল, কাজ শেষ করে বাড়ি ফিরে আসার কথা ছিল আজ সন্ধ্যের সময়, কিন্তু ট্রেনটা এত বেশি লেট করলো যার কারণে এরকম গভীর রাত হয়ে গেল। এদিকে আবার স্টেশনে নেমে আর কোনো গাড়ি সে পেল না, তাই অগত্যা বাধ্য হয়ে গোটা রাস্তাটাই তাকে হাঁটতে হাঁটতে আসতে হলো। প্রায় 2 কিলোমিটারের রাস্তা স্টেশন থেকে হেঁটে সে এবার প্রবেশ করলো তার নিজের গ্রাম গোমতীর বুকে। কিন্তু গোমতী গ্রামে পা রাখতেই তার গোটা শরীর কেমন যেন শিরশির করে উঠল, গাটা কেমন যেন ছমছম করল। চারপাশ আজ ভীষণ অদ্ভুত রকমের নিস্তব্ধ, যদিও এখন গভীর রাত, সুতরাং এই সময় মানুষজনের চিৎকার, চেঁচামেচির আওয়াজ, কথাবার্তার শব্দ এইসব যে আসবে না এই কথা খুবই স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও রাতের বেলাতেও প্রকৃতির একটা নিজস্ব রূপ আছে, কিছু শব্দ আছে। এই যেমন ঝিঁঝি পোকার কলতান, কচু বনের নিচে জলা জায়গা থেকে ব্যাঙের আওয়াজ, নিশাচর পাখির কর্কশ কিংবা বাদুড়ের কিচকিচ শব্দ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সমস্ত কিছুই যেন সে শুনতে পেল না। এই কারণেই ভুবনের মনে হলো আজকের পরিবেশটা কেমন যেন ভারী অদ্ভুত। কোথা থেকে একদল ঠান্ডা কনকনে জলো বাতাস এসে দস্যি ছেলের মতো ঝাঁপিয়ে পড়ল তার ওপর। সেই বাতাসের ঠান্ডার পরিমাণ এতটাই বেশি যে তার গায়ের প্রতিটা লোমকূপ খাড়া হয়ে উঠল এক এক করে। ভীষণ ঠান্ডায় রীতিমতো তার কাঁপুনি ধরল। সে নিজের মনেই বিড়বিড় করে বলল, ওরে বাবা, বাতাস এত ঠান্ডা কেন? এদিকে কি বৃষ্টি হয়েছে নাকি? কিন্তু বৃষ্টির তো কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। পথ ঘাট একেবারে শুকনো খটখটে। আকাশের বুকে কোথাও বিন্দুমাত্র মেঘের চিহ্ন নেই। গোটা আকাশ ঝকঝকে নক্ষত্রে পরিপূর্ণ। কিন্তু তা সত্ত্বেও এরকম ঠান্ডা বাতাস আসছে কোথা থেকে?
পর মুহূর্তেই মাথার মধ্যে থেকে এই সমস্ত প্রশ্ন ঝেড়ে ফেলে সে আবার নিজের বাড়ির পথে আনন্দে গান গাইতে গাইতে হাঁটতে আরম্ভ করল। আকাশের বুকে গোল রেকাবির মতন চাঁদ উঠেছে। মোহময়ী চাঁদ চাল ধোয়া সাদাটে জলের মতন এক অদ্ভুত বিচিত্র আলো দিয়ে ভরে দিয়েছে সমগ্র পৃথিবীর বক্ষ। মাথার ওপরের মস্ত বড় বড় মেহুরোহের দলগুলি কেবলমাত্র তাদের নিজেদের শাখা প্রশাখার মধ্যে যেন একটু একটু অন্ধকারকে জমিয়ে রেখেছে বহু যত্ন সহকারে, আর সেই অন্ধকারের মধ্যেই দু একটি করে জোনাকি পোকা তাদের ক্ষুদ্র সোনালি মৃদু আলোকে সম্বল করে উড়ে বেড়াচ্ছে এদিক ওদিক। গ্রামের প্রধান সড়ক ধরে বেশ অনেকটা পথ হেঁটে আসার পর হঠাৎ করে কেমন যেন খটকা লাগলো ভুবনের। শুকনো পাতার ওপর মানুষের পা পড়লে যেরকম খড়মড় আওয়াজের সৃষ্টি হয়, তার কানে ঠিক সেই রকমের আওয়াজ ভেসে এলো। পিছনে ফিরে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। যত দূর তার দৃষ্টি গেল তত দূর কেবলমাত্র আলো আঁধারির মায়াজালে জড়িয়ে থাকা গাছপালাগুলি ছাড়া আর কিছুই নেই। ভুবন নিজের মনের ভুল ভেবে সে আবার হাঁটতে শুরু করল। পুনরায় তার কানে এলো ওই একই খড়মড় আওয়াজ। ভুবনের কপালে চওড়া ভ্রুকুটি দেখা দিল। মাটির মধ্যে থেকে একটা শক্ত মোটা গাছের ডাল তুলে নিয়ে সে উঁচু গলায় বলল, কে কে আমার পিছু নিয়েছ? যদি কোনো অসৎ মতলবে আমার পিছু নিয়ে থাকো তাহলে কিন্তু কাজটা খুব একটা ভালো করছো না। এখনই আমায় অনুসরণ করা বন্ধ করো, তা না হলে যে কোনো সময় কিন্তু তোমার উপর নেমে আসতে পারে সাংঘাতিক প্রহার। আমার হাতের এই লাঠির বাড়ি একবার তোমার মাথা বরাবর নেমে এলে তোমার ভুবন অন্ধকার হয়ে যাবে, ভবলীলা সাঙ্গ হয়ে যেতে পারে চিরতরের জন্য। তাই অগ্রিম সতর্ক করে দিলাম, আর আমার পিছনে এসো না। অহংকারের দর্পে বুকের চওড়া ছাতি ফুলিয়ে খানিকটা গর্জনের সাথে কথাগুলো বলল ভুবন। সত্যি সে বড় ডাকাবুকো ছেলে, কাউকেই মোটে ডরে না, আর তার হাতে লাঠির বাড়িও বড় সাংঘাতিক প্রাণঘাতী। বড় বড় লেঠেল কিংবা পালোয়ানরাও তাকে টক্কর দিতে পারে না। সে এতটাই শক্তি ধরে নিজের মধ্যে। কথাগুলো বলে সে আবার হাঁটতে শুরু করলো। তবে এবার লক্ষ্য করে দেখল আর পেছনের ওই আওয়াজটা হচ্ছে না। খড়মড় শব্দটা পুরোপুরি ঢেকে গিয়েছে। ঠোঁটের কোণে একটা গর্ভের হাসি ফুটে উঠল ভুবনের। তার মানে যে ব্যক্তি এতক্ষণ ধরে তাকে অনুসরণ করছিল সে তার ওই সাবধানবাণী শুনে ভয় পলায়ন করেছে। নিজেই যেন নিজের পিঠটা চাপড়ে দিতে ইচ্ছে করলো তার। কিন্তু হায়, তখনও কি আর ভুবন জানতো যে তার সামনে ঠিক কত বড় বিপদ অপেক্ষা করছে? কে ওটা? আরো বেশ কিছুটা রাস্তা এভাবে হেঁটে আসার পর ভুবন এক জায়গায় এসে থমকে দাঁড়ালো। রাস্তার পাশের একটা বিশাল বড় বাঁশ ঝাড় থেকে কিছু বাঁশ নুইয়ে পড়েছে রাস্তার ওপর, আর সেই বাঁশ বাগানের মাথায় একটা নুইয়ে পড়া বাঁশের ওপর বসে দোল খাচ্ছে কোনো একটি মেয়ে। চাঁদের ঝলমলে জ্যোৎস্না আলোয় ভুবন পরিষ্কার দেখল সেই মেয়েটির গায়ে রয়েছে টকটকে লাল কোনো দামি শাড়ি। বাতাসের মধ্যে কোথা থেকে একটা জুঁই ফুলের মিষ্টি গন্ধ ভেসে এলো। সেই নারীটি তার দিকে পেছন করে বসে আছে। তার মাথার লম্বা লম্বা চুল বর্তমানে হাওয়ার সাথে ভেসে যেন খেলা করছে। এবার সত্যি ভুবনের একটু বিষয়টা অস্বাভাবিক ঠেকল। এমন গভীর রাতে কোনো বাড়ির মেয়ে যে এইভাবে বাইরে বেরিয়ে বাঁশ গাছের মাথায় দোল খায় তা সত্যি তার জানা নেই। কিন্তু না, ভুবনের ভয় পেলে চলবে না কিছুতেই, অন্তত একটি মেয়ের কাছে তো একেবারেই নয়। আর ভয় পাওয়ার মতন কি বা এমন ঘটেছে? সে হাতের লাঠিটা আরো শক্তভাবে মুঠোবন্দি করে তারপর কয়েক পা এগিয়ে যায় সেই দিকে। এই তুমি এরকম গভীর রাতে বাঁশ বাগানে এসে কি করছো? আর বাঁশ গাছের মাথার উপর উঠে এভাবে দোল খাচ্ছ কেন? ভুবনের এই কথা শুনে সেই নারী এবার
খলখল করে হেসে উঠল। তার হাসির মধ্যে এমন একটা ভাব ছিল যেন ভুবন নিতান্ত রসিকতার কোনো একটা কথা তাকে বলে ফেলেছে। মুখ না ঘুরিয়ে হিস হিসে সাপের গলায় সেই নারী কণ্ঠ বলে উঠল, আমাকে যে রাতের বেলায় আসতে হয়, দিনের বেলা আমার দেখা পাওয়া যায় না, তাই তো রাতের বেলায় বেরিয়েছি। আমি জানতাম তুমি আজ এই পথে এই গ্রামে আসবে, তাই জন্য তো এইখানে এইভাবে বসে রয়েছি তোমার অপেক্ষায় পথ চেয়ে। তুমি কে বলো দেখি? খোলসা করে বলো তো, নিজের মুখ দেখাও। আমি কিন্তু আর নিজের ধৈর্য ধরে রাখতে পারছি না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি কি পাগল? রাতের বেলায় তোমায় দেখা যায়, দিনের বেলা দেখা যায় না, এসব কথার মানে কি? আর তুমি জানলে কিভাবে যে আমি আজ রাতে এই পথ ধরেই গ্রামে আসবো? আমার মুখখানি দেখার ভারী শখ তোমার, তাই না? আমি যদি নিজের মুখটা দেখাই, সেটা সহ্য করতে পারবে তো ভুবন বাবু? বেশ বেশ, তবে তোমার ইচ্ছাই পূরণ হোক। না না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। কিভাবে সম্ভব? আমি জানি বকুল আর বেঁচে নেই। আমার সামনে যে রয়েছে সে কিছুতেই বকুল হতে পারে না। তুমি আমাকে অনর্থক ভয় দেখানোর চেষ্টা করছো। না না, আমাকে বেরো না। আমার ঘরে বউ ছেলে রয়েছে, আমাকে তুমি ক্ষমা করো বকুল, আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা? কোনো ক্ষমা নেই, অপরাধীদের কোনো ক্ষমা নেই। অপরাধীদের কেবল শাস্তি প্রাপ্য, ক্ষমা নয়। সীমাহীন ভয়ে যেন পাথরের মূর্তির মতন কঠিন হয়ে গেল ভুবন। তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এতটুকু নড়াচড়া করল না। সে কেবলমাত্র স্থির হয়ে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে রইল, আপ্রাণ চেষ্টা করেও পালাতে পারল না কিছুতেই। দূরে কোথা থেকে একদল সাপদ প্রাণীর রক্ত জল করা হুঙ্কার ধ্বনি ছুটে এল। বাঁশ গাছে মরমর শব্দ করে সরীসৃপ প্রাণীর মতন গাছ বেয়ে ক্রমে নেমে এলো নিচে। বকুলের মুখে চোখে বর্তমানে এক ভয়ানক রকমের জিঘাংসা ফুটে উঠল। বকুলের মাথার চুলগুলো যেন একটা লকলকে গোখ্র সাপের মতন জীবন্ত বাচ্চার মতো কিলবিল করে নড়ছে। তার চোখের কোটরে মণি বলে কিচ্ছু নেই, কেবলমাত্র দুটি গর্ত রয়েছে, আর সেই গর্তের মধ্যে থেকে বেরিয়ে আসছে তীব্র আলোর জ্যোতি। ঝকঝকে সাদা দাঁত বের করে বকুল বিকট শব্দে হেসে উঠল। তার হাসির শব্দে খান খান হয়ে গেল রাতের নীরবতাময় পরিবেশ। একটু একটু করে এগিয়ে এলো বকুল ভুবনের দিকে। ভুবনের হৃৎপিণ্ডটা অপরিসীম ভয় যেন এক লাফে গলার কাছে উঠে আসতে চাইল। তার গলা পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে গেল, এতটুকু চিৎকার করার ক্ষমতা পর্যন্ত রইল না। বকুল তার হাতের ধারালো নখগুলি নিয়ে আছড়ে পড়ল ভুবনের কণ্ঠনালী লক্ষ্য করে। ভেনকি দিয়ে বেরিয়ে এলো তরতাজা রক্ত। উষ্ণ মানব রক্তের স্বাদ পেয়ে অশরীরী প্রেতাত্মার মুখে তৃপ্তির হাসি ফুটল। সন্তুষ্টির ছাপ পরিস্ফুট হলো তার ঠোঁটের কোণের হাসিতে। গোমতী গ্রামের মানুষেরা ঘরের মধ্যে থেকেও বিলক্ষণ বুঝতে পারল যে কোনো একটি প্রাণ অকালে চলে গেল বকুলের আত্মার কবলে পড়ে, কিন্তু কেউ সাহস করে ঘরের বাইরে বের হতে পারল না। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো ভোরের আলো ফোটার জন্য। গোমতী গ্রামের প্রতিটা বাসিন্দার বুক ভয়ে কেঁপে উঠল, আর ততক্ষণে গোটা গ্রামের পরিবেশ
জুড়ে ছড়িয়ে পড়ল বকুলের প্রাণপণ অট্টহাসির আওয়াজ। পরের দিন ভোরের আলোয় সকলে হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে গোটা গ্রাম খুঁজে গ্রামে ঢোকার পথে খালের ধারে পাওয়া গেল ভুবনের ছিন্ন ভিন্ন আধ খাওয়া মৃতদেহটা। তবে জমাট বাঁধা রক্ত দিয়ে আগের দুটি হত্যার মতো ঠিক এইবারও হত্যার পাশেই লেখা ছিল কেবলমাত্র 3টি শব্দ, অপরাধীরা শাস্তি পাবে। এই বাবু, তোর কি হয়েছে বলতো? কদিন ধরে লক্ষ্য করছি তুই ভীষণ রকমের চিন্তার মধ্যে আছিস। মানছি যে আমাদের গ্রামের 3টে ছেলে বা বলা ভালো তোর বন্ধুগুলো মারা গেছে, কিন্তু তা বলে এমন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বসে থাকলে কি চলবে বাবা? শরীরটা তো আরো খারাপ হবে তাহলে। আরে বাবু শোন বাবা আমার কথা, আমি তোর মা, আমি যে তোর ভালো চাই, সেজন্যই বলছি নিজের শরীরের কথা ভেবে অন্তত 2টো খাবার একটু মুখে দে। উফ মা, তুমি বুঝতে পারছো না আমার পরিস্থিতিটা, কিন্তু আমি বেশ বুঝতে পারছি যে এরপরে বকুলের আত্মা আমাকে তার নিজের শিকারে পরিণত করবে। এবার আমার পালা মা, এবার আমার পালা। আমাকে শেষ করে দেবে ও, কিছুতেই আমাকে বাঁচতে দেবে না। এসব কি উল্টো পাল্টা কথা বলছিস বাবু তুই? মানছি আমাদের গ্রামে বকুলের আত্মার আগমন ঘটেছে, কিন্তু সে কেবলমাত্র তাদেরকেই হত্যা করছে যারা রাতের বেলায় বাইরে বেরোয়। তুই তো এখন দিনের বেলাতেও বাইরে বেরাস না, রাতের বেলায় বেরোনো তো দূরের কথা। বাবা আমি তোকে বলছি শোন, তুই অযথা এত চিন্তা করিস না বাবা, এত ভয় পাস না, এত চিন্তা করিস না। এত চিন্তা করলে কিন্তু শরীরটা একেবারে খারাপ হবে। এত চিন্তা শরীরের জন্য ভালো নয়। আমি তোমাকে কোনোভাবেই আমার কথাটা বুঝিয়ে উঠতে পারবো না মা, কিন্তু আমি জোর গলায় এটুকু বলতে পারি যে বকুলের পরবর্তী শিকার কিন্তু আমি হতে চলেছি, আর কেউ নয় মা। আমি ঘরে থাকি কিংবা বাইরে থাকি, সে আমাকে ঠিকই হত্যা করবে। আমার বাকি 3 বন্ধুর কপালে যেমন মর্মান্তিক অকাল মৃত্যু নেমে এসেছে, ঠিক সেই রকমই মরণ অপেক্ষা করছে আমার জন্য। আমি কিছুতেই এখন মরতে চাই না মা, আর এই মৃত্যুর হাত থেকে কে যে রক্ষা করতে পারে সেটাই সমানভাবে ভেবে চলেছি। আচ্ছা মা, আমাদের পাশের গ্রামে গুরুদেব কোনো এক শিষ্যের বাড়িতে এসেছেন, তাই বলেছিলে তো তুমি? হ্যাঁ, গুরুদেবের কথাটা আমার একবারের জন্য মাথায় আসেনি কেন? মা, আমাকে এক্ষুনি একবার তার কাছে যেতে হবে। আমাকে যদি এই পরিস্থিতি থেকে, এই জটিল সমস্যা থেকে কেউ রক্ষা করতে পারেন, তাহলে একমাত্র তিনিই পারবেন। তিনি ছাড়া অন্য কেউ নন। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমাকে এক্ষুনি গুরুদেবের কাছে যেতে হবে। একটা রক্ষা কবচ ধারণ করতে হবে, সেই রক্ষা কবচটিই আমার প্রাণ বাঁচাতে পারে। এছাড়া আমার আর বাঁচার কোনো উপায় নেই। কিন্তু এখন তো তুই বেরোস না বাবা, ঘরের বাইরে তো বেরো হোস না। অটোকারিতার বসে কোনো বোকামি করিস না। ওরে তুই ভুল সিদ্ধান্ত নিচ্ছিস, এই অন্ধকারের মধ্যে বাইরে বেরোস না। বাইরে যে বিপদ ওঁত পেতে বসে রয়েছে। তুই কাল গুরুদেবের সঙ্গে দেখা করতে যাস, তিনি কয়েকটা দিন এখানেই থাকবেন। মায়ের বলা শেষের কথাগুলো আর কান অবধি গিয়ে পৌঁছয় না পরমব্রতর। সে ততক্ষণে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগিয়েছে গ্রামের সরু আলপথ ধরে। ইতিমধ্যেই সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এসছে চারিপাশে। নিয়তির খেলা বোধ হয় একেই বলে। যে অন্ধকারকে এতটা ভয় পাচ্ছিল পরমব্রত, এখন সেই অন্ধকারের মধ্যেই হনহনিয়ে ছুটে চলেছে পাগলের মতো। বিপদকালে বুদ্ধিনাশ বুঝি একেই বলে। রাস্তা ধরে ছুটতে ছুটতে আচমকা হোঁচট খেয়ে পড়ে গেল পরমব্রত, আর মাটির মধ্যে ছিটকে পড়ে যাওয়া মাত্রই তার কানে এলো সামনের অন্ধকারে এক
লাস্যময়ী নারী তার দিকে তাকিয়ে মৃদু হাসছে আর বলছে, কি হলো পরমব্রত, পালিয়ে বাঁচতে পারবে ভেবেছ? কিন্তু আমার হাত থেকে তোমাকে যে কেউ রক্ষা করতে পারবে না। এই জগতের কোনো শক্তি তোমার প্রাণ বাঁচাতে পারবে না। অপরাধী শাস্তি পাবেই, সেটাই তো প্রকৃতির নিয়ম। আর তোমাকে শাস্তি দেওয়ার জন্যই তো আমি এসেছি। তোদের মতো জঘন্য কিছু মানবরূপী পিশাচদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কেবলমাত্র তোদের জন্য আমার জীবনটা অকালে শেষ হয়ে গেছে। আমার দু চোখে দেখা সব স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। আর এছাড়া তোদের চক্রান্তে একটা নিরপরাধ মানুষের প্রাণ গেছে। তাই এই সমস্ত কিছুর উপযুক্ত শাস্তি তোদের না দেওয়া পর্যন্ত আমি কিছুতেই মুক্তি পাবো না। রাস্তার ধুলো থেকে উঠে দাঁড়াতেই পরমব্রত দেখল অন্ধকারের মধ্যে তার থেকে মাত্র কিছুটা তফাতে দাঁড়িয়ে আছে বিয়ের সাজে সজ্জিতা, লগ্নভ্রষ্টা, আত্মঘাতী হওয়া সেই মেয়েটির অশরীরী বিদেহী আত্মা। বকুল তার দিকে তাকিয়ে বারবার হেসে উঠল। সে মেয়েটি জীবিত অবস্থায় সাক্ষাৎ স্বর্গের অপ্সরার মতো দেখতে ছিল, এখন সেই যেন নরকের পিশাচিনীর ভয়াল ভয়ানক রূপ ধারণ করেছে। পরমব্রত নিজের দুহাত জড়ো করে একটা শুকনো ঢোক গিলে চড়ানো গলায় বলল, আমাকে তুই মাফ কর বকুল। আমার বাকি 3 বন্ধুর মতো আমাকে মেরে ফেলিস না। আমি তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, আমাকে তুই মাফ কর। এক যাত্রায় পৃথক ফল কি কখনো হয় পরমব্রত? তোরা যে অপরাধ করেছিস তার শাস্তি যে তোদের পেতেই হবে। ইতিমধ্যে 3 জন সেই শাস্তি পেয়েছে, এবার বাকি কেবলমাত্র তুই। তাই তোকেও তোর পাপের শাস্তি পেতেই হবে। আর শাস্তি হলো মৃত্যু। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুই তোদের একমাত্র উপযুক্ত শাস্তি। না না বকুল, আমাকে তুই মারিস না, আমাকে দয়া করে ছেড়ে দে। আচ্ছা বেশ, আমি আজই এই গোটা গ্রামের মানুষের কাছে আমরা 4 জন মিলে যে অপরাধ করেছি তা স্বীকার করে নিচ্ছি। তাহলে তুই অন্তত আমাকে ক্ষমা কর। এই কথা বলে পরমব্রত ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগাল। কোনো দিকে সে আর বিন্দু মাত্র তাকালো না। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে সে একেবারে হুমড়ি খেয়ে পড়ল গোমতী গ্রামের বুড়ো বটতলার সামনে। সেই স্থান ততক্ষণে শুনশান হতে শুরু করেছে। সকল গ্রামবাসীরা যে যার মতন ঘরের ভেতর ঢুকে পড়েছে সন্ধ্যের অন্ধকার নামা মাত্র। পরমব্রত বুড়ো বটতলায় এসে মাটির মধ্যে বসে জোরে জোরে কিছুটা নিঃশ্বাস নিল। তারপর সমস্ত গ্রামের মানুষদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, আমি পরমব্রত, আমি আজ তোমাদের আসল সত্যিটা বলতে চলেছি। আমি এবং আমার 3 বন্ধু রজত, পরিমল এবং ভুবন, আমরা 4 জনে মিলে আজ থেকে বেশ কিছুদিন আগে আমাদের গ্রামের মেয়ে বকুলকে একলা পেয়ে সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার পথে ফাঁকা রাস্তায় আটক করি। তাকে আমাদের কামনার নোংরা প্রস্তাব দেই। আমরা 4 জনে মিলে তাকে 1 রাত ভোগ করতে চাই এবং তার বিনিময়ে প্রচুর টাকা দেবো এই কথা বলি। কিন্তু বকুল আমাদের কথা শুনে আমাদের মুখে থুতু ছিটিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বাড়ি চলে যায়। আর বাড়ি চলে যাবার পূর্বে বলে, এরকম জঘন্য অপরাধ করার চিন্তা আমরা যেন সম্পূর্ণরূপে পরিত্যাগ করি এবং আমরা কোনো গ্রামের মেয়ের সাথে এরকম দুর্ব্যবহার করার সাহস না দেখাই। আমাদের 4 বন্ধুর মাথায় তখন ক্রোধের আগুন জ্বলে ওঠে। আমরা কিছুতেই ভেবে পাই না যে একটা অতীব সাধারণ অনাথ বাপ মা মরা কাকা কাকিমার কাছে মানুষ হওয়া তুচ্ছ মেয়ের এত সাহস কি করে হয় যে আমাদের মতো গ্রামের অত্যন্ত ধনী বাড়ির ছেলেদের সাথে এরকম ব্যবহার করে, আমাদের প্রস্তাব নাকচ করে। এরপর আমরা পরিকল্পনা করি বকুলের চরম সর্বনাশ করতে। যেভাবেই হোক না কেন তার ক্ষতি আমাদের করতেই হবে। কিছুদিনের মধ্যেই বকুলের বিবাহের সম্বন্ধ এলো আর আমরা সিদ্ধান্ত নিলাম বকুলকে লগ্নভ্রষ্টা করব।
একমাত্র লগ্নভ্রষ্টা হলেই গ্রামের মানুষেরা ওদের এক ঘরে করে দেবে এবং বকুলের কপালে নেমে আসবে অনেক অনেক অপবাদ, সাথে কলঙ্কের বোঝা। ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছে বকুল, বড় হয়ে আবার বিয়ের পিঁড়িতে বসার সময় লগ্নভ্রষ্টা হলো। এইটা কিছুতেই ভালো চোখে দেখবে না গ্রামের কিছু কিছু মানুষ। তাই আমরা 4 বন্ধু মিলে পরিকল্পনা করে শহরে যাই। বকুলের বর গাড়ি নিয়ে বিয়ে করতে আসার পথে আমরা ইচ্ছাকৃতভাবে তার পথ দুর্ঘটনা ঘটাই। অপর দিক থেকে একটা মস্ত বড় দানবের মতো লড়ি এসে পিষে দেয় বকুলের হবু বরের মোটর গাড়ি। এরপর সমস্ত কিছুই আমাদের পরিকল্পনা মাফিক হয়েছিল। বকুলকে তীব্র অপমান করে তার কাকিমা এবং গোটা গ্রামের বেশিরভাগ মানুষ। বকুল আত্মহত্যার পথ বেছে নেয়। বকুল মারা গিয়েছে শুনে আমরা পুনরায় আবার গ্রামে ফিরে আসি। আমাদের অন্তরে ছড়িয়ে থাকা এক মহা আনন্দ আমাদের নিজেদের মধ্যে সেই আনন্দ ভাগ করে নিই। আমাদের প্রস্তাব নাকচ করার ফল যে কি সাংঘাতিক হতে পারে তার প্রকৃত দৃষ্টান্ত হলো বকুল। কিন্তু তখন কি আর জানতাম যে বকুলের অতৃপ্ত আত্মা মৃত্যুর পর সমস্ত সত্যি কথা জেনে যাবে এবং এইভাবে বকুল আমার 3 বন্ধু রজত, পরিমল এবং ভুবনকে মেরে ফেলবে। সে এবার আমাকে মারতে চায়, তবে আমি কিছুতেই মরতে চাই না। তাই আমি সমস্ত অপরাধের কথা স্বীকার করে নিলাম। বকুল, তুই এবার আমাকে ছেড়ে দে বকুল, ছেড়ে দে। ইতিমধ্যেই গোমতী গ্রামের বুড়ো বটতলায় এসে উপস্থিত হয়েছে বকুলের অশরীরী প্রেতাত্মা। এভাবে প্রাণের ভয় পরমব্রত যে গড় গড় করে সমস্ত সত্যি কথা বলে ফেলবে সেটা হয়তো বকুলও বুঝতে পারেনি। গোটা গ্রামের মানুষ এতক্ষণে জেনে গিয়েছে আসল সত্যি ঘটনার কথা। গ্রামের প্রতিটা মানুষের মধ্যে অনুশোচনা এবং তীব্র আত্মগ্লানি বোধের সৃষ্টি হলো। সত্যি একটা নিরীহ অসহায় মেয়েকে তারা বিয়ের ওই রাতে যেভাবে কথা শুনিয়েছিল, তাকে মানসিকভাবে আঘাত দিয়েছিল, তার কোনো ক্ষমা হয় না। বকুল হাসতে হাসতে এগিয়ে এলো পরমব্রতর দিকে। সাপের মতন ফিসফিসে গলায় সে বলল, ধন্যবাদ পরমব্রত, অনেক ধন্যবাদ। এভাবে নিজেদের অপরাধ নিজের মুখে স্বীকার করে নেওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ। তবে মরতে তোকে হবেই। কিছু কিছু অপরাধের কোনো মাফ হয় না। তোর মতো পিশাচকে যদি আমি জীবন্ত ছেড়ে দিই, তাহলে তুই আবার ভবিষ্যতে এই গ্রামের অন্য কোনো মেয়ের সর্বনাশ করবি। তোদের অন্তরে থাকা কামনার বিষাক্ত জ্বালায় জ্বলে পুড়ে কোনো নিরীহের সর্বনাশ ঘটাবি। তা আমি কিছুতেই হতে দিতে পারি না। এই কথা বলে বকুল আহত বাঘিনীর ন্যায় প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ল পরমব্রতর দেহ লক্ষ্য করে। হাতের ধারালো নখ দিয়ে খুবলে তুলে আনলো সে। তার 2 চোখের মধ্যে থেকে মণি জোড়া ছিন্ন ভিন্ন করে দিল পরমব্রতর শরীর। পরমব্রতর প্রাণহীন রক্তাক্ত মৃতদেহটা লুটিয়ে পড়ল ধুলোর ওপর, আর সে ওই রক্ত দিয়ে মাটির ওপর লিখল সেই 3টি শব্দ, অপরাধীরা শাস্তি পাবে। সমস্ত অপরাধীদের নিজ হাতে শাস্তি দিয়ে মহা আনন্দের অট্টহাসি হেসে উঠল বকুল। সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে সে এবার বলল, এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ যে আমার এই লগ্নভ্রষ্ট হওয়ার পেছনে বিন্দুমাত্র অপরাধ কোনো আমার ছিল না। আমি অলক্ষী, অপয়া কিংবা ডাইনি নয়। এই শয়তানগুলোর জন্য আমায় লগ্নভ্রষ্টা হতে হয়েছিল সেই রাতে। তাই জন্যই বলছি, ভবিষ্যতে যদি কখনো কোনো মেয়েকে কোনো কারণে লগ্নভ্রষ্টা হতে হয়,
তাহলে তাকে তোমরা অপরাধের কাঠগড়ায় দাঁড় করিও না। তখন তার মানসিক অবস্থা বড় জটিল হয়ে পড়ে। তার পরিবারের ওপর নেমে আসে অনেক দুশ্চিন্তা। পারলে তাদের পাশে দাঁড়িও। এইভাবে তাদের একঘরে করে দেওয়ার ভয় দেখিও না। কারোর প্রতি আমার বিন্দুমাত্র কোনো আক্রোশ নেই। তাই আমি মুক্তি নিলাম এ জগতের সমস্ত মোহমায়া থেকে। বকুলের আত্মা এবার চিরতরের জন্য মিলিয়ে গেল বাতাসের সাথে। আর কখনো কোনো দিন তাকে দেখা যায়নি গোমতী গ্রামে সন্ধে নামার পর। সমস্ত গ্রামের মানুষেরা বুঝতে পেরেছিল নিজেদের ভুল এবং তারা প্রতিজ্ঞা করেছিল আর কখনো কোনো লগ্নভ্রষ্টা মেয়েকে তারা এই রকম ভাবে বিপদের মুখে ঠেলে দেবে না, বরং তারা সেই অসহায় মেয়েটির এবং তার পরিবারের পাশে দাঁড়াবে। আজকের গল্প এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, গল্পে থাকবেন।